Dr. Kazi Mohammad Said is the Vice President of BASE and an activist. Then Dr. M.D. Anwar Sadat Haldar sir. M.D. Anwar Sadat Haldar is Assistant Professor and HOD, Department of Physical Medicine and Rehabilitation, College of Medicine and Sagar Datta Hospital, West Bengal, India. Previously attached with Department of Physical Medicine and Rehabilitation, Institute of Postgraduate Medical Education and Research, Kolkata, West Bengal, India. Now, our third speaker is Dr. Nausheen Baba Khan. So, Dr. Nausheen Baba Khan is a faculty member of Surendranath Evening College, Kolkata. She has obtained her PhD in Political Science from Rabindra Bharati University on the topic of Sunni Muslim of West Bengal, Ideology and Politics, and MPhil in Political Science from University of Calcutta. She is well-known activist in present time. She is the right activist and organizer and key participant of Park Circus, anti-CAA sit-in protest and farmer protest in Kolkata, Bhawanipur. She runs a study center for slum children at Barakpur, Basti. And our last speaker is Ikramul Haq Sheikh. So Mr. Ikramul Haq Sheikh is an ethicist. He is honors graduate in commerce from CU and HDISM from Apple Computer Surat. He is an employee of Al-Amin Mission as associate editor of Al-Amin Bartra Bengali Quarterly and Al-Amin Mission News Center English. So welcome all. And এই নানাবিধ আমাদের যে হাজারটা আইডেন্টিটি আছে, এই আইডেন্টিটি গুলোর মধ্যে কয়েকটা আইডেন্টিটি অন্তত পক্ষে মিল না হলে তবে তার একটা কমিউনিটিকে এই দুটো বলা হয়। আমরা ছাত্রদের বলতাম টান আর মিল, এই দুটো থাকলে বুঝে গেলে সেটা কমিউনিটি। মিল মানে তার আইডেন্টিটি মিল, আমি বলি দিই যে এই মিল শুধু থাকলে হবে, মিল থাকতে হবে, তাদের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আমি এই কমিউনিটির লোক, আর একে অপরের প্রতি একটা আত্মিক টান থাকতে হবে, একটা অ্যাটাচমেন্ট থাকতে হবে। আমি একজন মুসলমান কমিউনিটির লোক তখনই আরেকজন মুসলমান লোককে যদি কোথাও মারে তখন আমার বুকে ব্যথা হবে। এই টানটা যদি না থাকে তাহলে তারা কমিউনিটি না। এই জন্যে আমরা বলতাম যে টান আর মিল দুটো থাকলে আমরা তাকে কমিউনিটি বলে ধরবো। কিন্তু কমিউনিটি ক্ষমতা পায় আরো তাকে কয়েকটা জিনিস থাকার দরকার। সেই জিনিসটা হচ্ছে কমিটি যদি খুব অর্গানাইজড হয় তাহলে তাদের ক্ষমতা থাকবে। অর্গানাইজড হতে গেলে তাদের একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, যে সেখানে কমিটির লোকেরা তাদের এই যে স্বার্থের কথা, ইচ্ছার কথা, অনিচ্ছার কথা, তাদের কি প্রবলেম তার কথা, এই কথা আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছানোর মতো একটা যদি প্ল্যাটফর্ম না থাকে তাহলে কিন্তু সেই কমিটি কখনো জোরদার হবে না। আমরা বলবো অর্গানাইজড কমিউনিটি হতে পারছে না। আরেকটা হচ্ছে এই কমিউনিটি যখন এই সিদ্ধান্ত নেবে সব মানুষ তো আসতে পারে না। আমরা বাঙালি সবাই একটা জায়গায় যে একটা কমিউনিটি সিদ্ধান্ত নিতে পারি না, তাহলে তাদের প্রতিনিধিরা অন্তত সেখানে যাতে থাকতে পারে। বাকি যারা যেতে পারলো না তাদের মধ্যে চেতনা থাকতে হবে, তাদের নিজেদের স্বার্থ সম্পর্কে এই কমিউনিটিটার অর্থাৎ তাদের কমিউনিটিটার স্বার্থ নিজের নয়, এই কমিউনিটিটার স্বার্থ কি, সেই মানুষগুলো কি করে আরো ভালো হতে পারে, উন্নয়ন হতে পারে, এই সমস্ত ব্যাপারে তাদের চেতনা থাকতে হবে। এবং চেতনার গভীরতা এমন জায়গাতে থাকতে হবে যে গভীরতা থাকলে সেই মানুষটা উদ্বুদ্ধ হবে এই সমস্তের জন্য কিছু কাজ করতে। আমি অনেকগুলো কথা খুব দ্রুত বললাম, এটা বলতে গেলে আসলে এটা বলতে গেলে একটা ক্লাসের মতো হয়ে যায়। তো আমি পরে যদি আবার হয় আমি সেই জায়গাতে আসবো। আমি দ্রুত আমার সাবজেক্টে চলে যাচ্ছি। আমাকে যে কথা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে যে সমকালীন রাজনীতিতে, না খুব দ্রুত এখন সময় নেই, আমরা অনেক সমকালীন রাজনীতিতে বাঙালি মুসলমানের ভূমিকা, এটা খুব বড় সাবজেক্ট। এর বেশিরভাগ অংশটা আমি বাদ দেব। সমকালীন বলতে গেলে সেই সময়ের রাজনীতিতে বখতিয়ার খিলজি আসার পর থেকে পলাশির যুদ্ধ পর্যন্ত এই সময় এই যে সমকাল যে মুসলমানরা ছিল তাদের কথাটা আমি বাদ দেব। তার কারণ হচ্ছে তখন রাজতন্ত্র ছিল, সাধারণ মানুষের দেশ কি করে চলবে, সরকার কি কোন জায়গাতে কি করবে এই সব নিয়ে কোনো কথা বলার কোনো অধিকার ছিল না। আর মুসলমানরাও এই বাংলার মুসলমানরা বাঙালি মুসলমান হিসেবে চেতনা তৈরি হয়নি।
সেখানে হয়তো একদম আপার ক্লাস কিছু লোক ছিল, মধ্যম বর্গের কিছু লোক ছিল, গরিব মুসলমান ছিল, আগে যেরকম বললেন আমাদের একজন বক্তা, এই ভাগে ভাগে স্তর বিন্যস্ত হয়েছিল। কিন্তু সব মুসলমান, আমরা যে বাঙালি মুসলমান এরকম একটা চেতনা তৈরি হয়নি, সেই জন্য আমরা সেই পাঠটাকে বাদ দিচ্ছি, রাজতন্ত্রের পাঠ। এখন আমরা আছি গণতন্ত্রের পাঠে। এই রাজতন্ত্রের পাঠ আর গণতন্ত্রের পাঠের মধ্যবর্তী যে অংশটা, সেটা হচ্ছে কলোনিয়াল এজ, যে সময় ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছে এবং তারা এই রাজতন্ত্র থেকে গণতন্ত্রতে আমাদের দেশের মানুষকে উত্তরণ ঘটিয়েছে। প্র্যাকটিক্যালি প্রত্যেক আমাদের দেশের সব মানুষকে প্রায় হাতে ধরে ধরে গণতন্ত্র তারা শিখিয়েছে, গণতন্ত্র কিভাবে চালাতে না হয় শিখিয়েছে, সেই ভোট করেছে তারা। 1861-এ কাউন্সিল অ্যাক্ট যখন হয়েছিল, তারপরে 1909-এর মিন্টো মন্টো অ্যাক্ট, যেটা হচ্ছে রিপোর্ট হয়েছিল, মিন্টো রিপোর্ট অ্যাক্ট, ইত্যাদি ধাপে 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 কিভাবে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট তৈরি করতে হয় তারা শিখিয়েছে। আমরা তাদের কাছ থেকে এই গণতন্ত্রের ব্যবস্থা শিখেছি এবং এই পুরো সময়টাতে এই যে ধাপে ধাপে তারা আমাদের গণতন্ত্র শিখিয়েছে, এই গণতন্ত্রের অর্থাৎ এই রাজনীতির আউটলাইনটা তৈরি করে দিয়েছে মুসলমানরা। আমার তাই মনে হয়, আমার প্রতিপাদ্য বিষয় সেটা। আমরা যখন আরম্ভ করেছিলাম, আমরা শুনেছিলাম যে এই সময়ে মুসলমানরা যা কিছু করেছে, যে আন্দোলনগুলো হয়েছে, সেগুলো আমাদের ক্ষতি করেছে। আমার মনে হয় এই সময় মুসলমানরা যা করেছিল অত্যন্ত ঠিক সঠিক কাজ তারা করেছিল। বিশেষ করে বাঙালি মুসলমানদের রোল সেই সময় খুব প্রশংসনীয়। আমি খুব দ্রুতই যাচ্ছি। ইংরেজরা আসার পরে একদম প্রথমের দিকে বক্তা বলেছিলেন যে দেশে কিরকম অবস্থা হয়েছিল, কি কারণে মুসলমানরা তাদের প্রতি খুব অ্যাগ্রিভ হয়ে পড়েছিলেন, ইংরেজরা মুসলমানদের বিপক্ষে ছিল। সেই পর্বে আমি যাচ্ছি না। যেটা ঘটেছিল তারপরে, যে কথাটা আমাদের ইতিহাসে সচরাচর দেখা যায় না, সেটা হচ্ছে মুসলমানরা অ্যাগ্রিভ হয়ে বসে থাকেন সেই সময়। সৈয়দ আব্দুল আজিজ তিনি অ্যাগ্রিভ হয়ে তিনি একটি ফতোয়া দিয়েছিলেন। সারা ভারতে এখনো ফতোয়া সেই জন্য মুসলমানদের করতে গেছে। সেই ফতোয়াতে তিনি বলেছিলেন যে ভারতবর্ষ এখন দারুল হার্ব। দারুল হার্ব মানে এটা মুসলমান ধর্মীয় লোকেদের জন্য নয়, মুসলমান ধর্ম অনুযায়ী চলে না। দারুল হার্ব বলার অর্থ হচ্ছে, দারুল হার্ব বলে সেখানে মুসলমানদের হয় সেই সরকারকে পরিবর্তন করাতে হবে, না হলে সেই দেশ ছেড়ে চলে যেতে হবে। এই মুসলমান সেই সময় যারা, আমরা প্রথমের দিকে শুনেছি যে এখানে হিন্দুরা অনেকে কনভার্টেড হয়ে মুসলমান হয়েছিল, যদিও কথা আমি বিশ্বাস করি না। কোন হিন্দু মানে খুব সামান্য পরিমাণ হিন্দু কনভার্ট হয়েছিল, আমি সে কথাতে পরে যাব। যারা মুসলমান হয়েছিল, নতুন মুসলমান যারা হয়েছিল আমাদের দেশের খুব লোয়ার কাস্টের যেসব মানুষরা, তাদের তো তখন এই চেতনা হয়নি। সেই মানুষদের চেতনা দিয়েছিলেন সেই সময় আমাদের উলেমারা। তারা চেতনা দিয়ে তারা ঘুরেছেন, সারা দেশ ঘুরেছিলেন। তারা চেতনা দিয়ে একটা সৈন্যবাহিনী তৈরি করেছিলেন, মুজাহিদিন গোষ্ঠী। 1 লক্ষ মানুষকে তারা নিজের প্রাণ দেওয়ার জন্য অনুপ্রাণিত করতে পেরেছিলেন। তো এই ইতিহাস আমাদের সচরাচর আমরা দেখতে পাইনি। ক্রান্তিকারকে মুসলমানদের প্রতি খুব সহৃদয় মনে করে না। ক্রান্তিকার ভারতের ইতিহাস লিখেছেন, তিনিও বলেছেন যে 80,000 মুজাহিদিনের একটা বাহিনী তৈরি করতে পেরেছিল তারা সেই সময়। ইংরেজদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল। আমরা এতে লেখা তো সেটা পাবো। হান্টারের লেখা, তিনি এমন একটা বিবরণ দিয়ে গেছেন, তার আগা পাঁচতলা সবটাই মুসলমানদের এগেইনস্টে। কিন্তু সেই বিবরণটাতে সব জায়গাতেই এই জিনিসটাই হচ্ছে যে মুসলমানদের ওই হাজার হাজার লোক তারা যুদ্ধ ঘোষণা করেছে এবং ইংরেজদের এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করেছে। তার প্রতি পাতাতেই সেই ব্যাপারটা আছে। তো এই যে যুদ্ধ তারা করেছিল একটা সময় ইংরেজ সরকারকে উৎখাত করে ভারতে এক খিলাফত কায়েম করার জন্য। আর এইটা করতে গিয়ে তারা মানুষের চেতনাতে এই বাংলায় যে একদম অর্থাৎ নিম্ন শ্রেণীর লোক যারা, শূদ্রদের মধ্যে বেশিরভাগ মানে মুসলমান যারা, আমি মনে করি বাঙালিদের মধ্যে বেশিরভাগ শূদ্র থেকে তারা ধর্মান্তরিত হয়েছিল। এই কথাটা ঠিক নয়, হিন্দু থেকে তারা ধর্মান্তরিত হয়েছিল। আর
আসলে তারা কোনো ধর্মেই ছিল না সেই সময়। 1881-এর তারও আগে 1781 প্রথম যখন সেন্সাস হচ্ছে তার উপর যদি আমরা দেখি, 1881-এর রিপোর্ট যদি আমরা দেখি, রিজলের রিপোর্ট যদি আমরা দেখি, তারপরে 1891-এর রিপোর্ট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো সেই সময় অনেক মানুষ ছিল তারা হিন্দু হয়নি, হিন্দুরা তাকে কখনো গ্রহণ করেনি হিন্দু বলে। এবং সরকার একটা চেষ্টা করেছিল যে এই লোকগুলোকে সবগুলোকে, মুসলমান খ্রিস্টান ছাড়া যত লোক আছে তাদেরকে একটা ক্যাটাগরিতে ফেলতে হবে হিন্দু বলে। 1909 সালে লালা লাজপত রায় হিন্দু জাতি হিসেবে ঘোষণা করে, তা থেকে এখন এই হিন্দু এরা সবাই। আসলে যারা কনভার্ট হয়েছিল, যারা মুসলমান যেমন হয়েছিল, বাকিরা হিন্দু হয়ে গেছে। শূদ্ররা কোনো জাতিতেই ছিল না সে সময়, যেমন মুসলমান হয়েছে অনেক আবার হিন্দু হয়েছে, সবটা কনভার্ট হয়ে গেছে। আমি সেই জায়গাতে যাচ্ছি না, আমি বলছি এই যে একটা বিশাল সংখ্যক মানুষকে তারা যুদ্ধে উদ্বুদ্ধ করেছিল, জিহাদে উদ্বুদ্ধ করেছিল, এই বিরাট কাজটা করেছিল। এবং তাদের সেই সময় মানুষের চেতনাতে এই রাজনীতিটা নিয়ে আসতে পেরেছিল। সরকারকে বিচ্ছেদ করে সরকার নিয়ে আসা, এর থেকে বড় রাজনীতি তার কিছু নেই। অর্থাৎ তাদের চেতনার মধ্যে সেই সময় ওই শূদ্রদের রাজনৈতিক চেতনা তারা দিতে পেরেছিল। সেটা হয়নি, সফল হয়নি, এটা ঠিক কথা। তারপরে যে মুসলমানরা যারা চেষ্টা করছে, সেটা উলেমারা চেষ্টা করেছেন। এটা প্রথমে নিজেরা চেষ্টা করেছিলেন খিলাফত কায়েমের জন্য, তখন ভারতের অন্য ধর্মাবলম্বী তাদের নিয়ে চেষ্টা করলেন যে আমরা আবার পুরনো, অর্থাৎ মুঘল সম্রাটকে আমরা রিইনস্টল করব। সেটাও একটা রাজনৈতিক যুদ্ধ, খুব সাংঘাতিক রাজনৈতিক যুদ্ধ। এটা বলা হয় যে কিছু হয়তো রাজা রাজারা করেছিল, কিন্তু তা নয়, মুসলমানদের একটা বড় অংশ উলেমাদের তার সঙ্গে এই ব্যাপারটা করেছিল। একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত, গ্রামে গ্রামেও তারা এই চেষ্টা করতে পেরেছিল, মানুষকে এই যুদ্ধে উদ্বুদ্ধ করতে পেরেছিল। বলা হয় সেই যুদ্ধে দ্বিতীয় যে যুদ্ধ তাতেও হেরে গিয়েছিল মুসলমান, হেরে গিয়েছিল, তার উপর সাংঘাতিক অত্যাচার হয়েছিল। বলা হয় 50,000 উলেমাকে মেরে ফেলা হয়েছিল, রাস্তার ধারে ধারে তাদের টাইমে দেওয়া হয়েছিল লাইট পোস্টে, দেখে যেতে মানুষ ভয় পায়। এগুলো সবই সত্যি কথা, কিন্তু যেটা আমার সত্যি কথা বলে বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে না, সেটা হচ্ছে হেরে যায়নি তারা। তার কারণ হচ্ছে তাদের যে লক্ষ্য ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারত থেকে তাড়াতে হবে, সেই লক্ষ্যে তারা সফল হয়েছিল। এই সিপাহী বিদ্রোহ যাকে ইংরেজরা বলে, আমাদের দেশ যাকে গ্রেট রিবেলিয়ন বলে, সেই গ্রেট রিবেলিয়নের ফলে আমাদের দেশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যেতে বাধ্য হয়। রানী ক্রাউন এই দেশটা দায়িত্ব নেয়, দায়িত্ব নিয়ে প্রথম আলমা কাটার একটা প্রচার করে, ঘোষণা করে যে আমি অন্য ধর্মের লোকের প্রতি কোনো অত্যাচার করবো না, সমস্ত লোককে আমার যত প্রজা সবাইকে সমান চোখে দেখবো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কনসেশন দেন তিনি। এই যে কনসেশন তিনি অনেকগুলো দিয়েছিলেন, মুসলমানদের ধর্ম তাদের রক্ষিত হবে যে কথা বলেছিলেন, এর থেকেই প্রমাণ হয় যে মুসলমানরা সেই যুদ্ধে সিপাহী বিদ্রোহে হেরে যায়, তাদের রাজনৈতিক জয় হয়েছিল। যুদ্ধের ময়দানে হয়তো তারা জিততে পারেননি। আর এই যুদ্ধের ময়দানে তারা জিততে পারেননি, তার কারণ হচ্ছে যে সেই সময় আমাদের দেশে যারা সব থেকে উচ্চ শিক্ষিত, অত্যন্ত মান্যগণ্য লোক, আমরা বলি বেঙ্গল রেনেসান্সের প্রিম যারা, তারা কিন্তু ইংরেজদের পক্ষে ছিল। তারা কিন্তু এই যে ভারতের প্রথম যে বিপ্লব, সেই বিপ্লবকে তারা সমর্থন করেনি, তারা তখন তাদের পক্ষে ছিল। এমনকি মুসলমানদের মধ্যে যারা এগিয়ে থাকা অংশ, এই উলেমা নয়, এই যেমন আমাদের স্যার সৈয়দ আহমেদ, তাদের মতো নবাব আব্দুর রহমান, আব্দুল লতিফ, এরাও কিন্তু সে সময় এই যুদ্ধে আসেনি, তারা ইংরেজদের পক্ষে ছিল। পরে অবশ্য স্যার সৈয়দ আহমেদ, নবাব আব্দুল লতিফ, এরা আমাদের দেশে শিক্ষার জন্য খুব বিরাট একটা চেষ্টা করেছি। আমরা সারা ভারতে মুসলমানরা যে এগিয়েছি, আমরা একটা লোকই চিনি, স্যার সৈয়দ আহমেদ। কিন্তু তার থেকেও বেশি কাজ করেছিলেন এক বাংলার একজন লোক, তিনি হচ্ছেন সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী, পার্থক্যটা স্যার সৈয়দ, আমাদের স্যার সৈয়দের সঙ্গে সৈয়দ আমির আলী
পার্থক্যটা যে জায়গাতে, সেটা হচ্ছে উনি চেয়েছিলেন মুসলমানদের শিক্ষিত করবেন। সেই মুসলমান কারা? ভারতে সেই সময় লিটারেট লোকের সংখ্যা ছিল 5% কি 7%, মুসলমানরা ন্যাচারালি তার মধ্যে আরো কম, হয়তো 2% লিটারেট। তাদের উন্নতির চেষ্টা তিনি করেছিলেন। সৈয়দ আমির আলী চেষ্টা করেছিলেন বাঙালি মুসলমানদের এখানে সবার যাতে উন্নতি হয়। তিনি সেই সময় 1873 সালে তিনি একটা সোসাইটি তৈরি করেন এখানে, সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন বা কিছু। তারা ঠিক করে যে তারা শুধু এডুকেশনাল ডেভেলপমেন্ট নয়, তাদের এই মুসলমানদের পলিটিক্যাল প্রোগ্রেস করাতে হবে। মূল পার্থক্য সৈয়দ আহমদের সঙ্গে তার এই জায়গাতে উনি পলিটিক্যাল প্রোগ্রেসের উপর সব থেকে বেশি জোর দিলেন। পলিটিক্যাল প্রোগ্রেস বলতে গেলে উনি বললেন যে এই যে সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেমে যেটা হয়, লোকে তাদের বক্তব্য সেখানে লিখিত ডেপুটেশন দেবে, তার কাছে বলবে আর যে জানাবে সেইগুলো জানাতে লাগলেন। মূল যে জায়গা সেটা হচ্ছে যে মুসলমানদের শিক্ষার উন্নতি করতে হবে, মুসলমানদের চাকরির দরকার। শিক্ষার উন্নতির জন্য তিনি যেটা অনেক কিছু বলেছিলেন, তার মধ্যে একটা ব্যাপার ছিল যে সরকারকে প্রতি বছর যে অ্যানুয়াল রিপোর্ট হয় এডুকেশনে, সেই রিপোর্টে দেখতে হবে আলাদা করে মুসলমানদের কতটা উন্নতি হয়েছে, একটা আলাদা চ্যাপ্টার দিতে হবে। সেটা মেনে নিয়েছিলেন সরকার। তাদের চাকরির জন্য যে কথা বলেছিলেন সেটাও মেনে নিয়েছিলেন। সরকার ঠিক করেছিলেন যে তারপরে যাদের চাকরি দেওয়া হবে সরকারে, ওই যে অফিসার রিক্রুট হবে সেখানে মুসলমানদের অগ্রাধিকার দিতে হবে। তো তিনি একটা জায়গাতে রাজনীতিতে বাঙালি মুসলমানদের তিনি এগিয়ে নিয়ে আসতে পেরেছিলেন। 1909 সালে মডেলের মিন্টো রিপোর্ট বেরোনোর পরে সেটা আবার ইমপ্রুভ করার কথায় অনেক কিছু এই সময় যা রাজনীতি হয়, আমি খুব তার বিস্তৃতিতে যাব না কারণ আমার সময় শেষ হয়ে এসছে। যেটা হয় তিনি তাদের একটা ব্যাপার জুড়ে দিতে পেরেছিলেন, সেটা যে রিজার্ভেশন, যে মুসলমানদের সঙ্গে যদি পার্লামেন্টারি সিস্টেমে এবার তখন ঠিক হচ্ছে যে ভোট দিয়ে মানুষ তার নির্বাচিত প্রতিনিধিদের দেবেন, জানে আমি শেষ করছি, যে যারা সেখানে বসে দেশ চালাবে, দেশ চালাবে মানে ব্রিটিশ শাসনের মধ্যেই তারা তাদের যেটুকু ক্ষমতা সেটুকু করবে। সেটা করতে গেলে তাদের তখন নির্বাচিত প্রতিনিধিদের শুধু মধ্যে রিজার্ভেশন থাকতে হবে যে মুসলমানদের কত শতাংশ লোক আসবে, আর তার সঙ্গে আরেকটা জিনিস থাকতে হবে যে সেপারেট ইলেক্টোরেট। এখন যেরকম সিস্টেম আমাদের হিন্দু মুসলমান সবাই মিলে একটা ইলেক্টোরেট, যদি কোনো একটা মুসলমানদের বিরুদ্ধে রিজার্ভেশন নেই, কারো যদি রিজার্ভেশন থাকে সেই লোকটাকে দাঁড়াবে। উনি বলে সেটা হলে কি করে হবে, তাহলে তো এই যারা সংখ্যাগুরু তাদের পছন্দ মতো লোকই তো তারা যাবে। সংখ্যা লঘুর যদি রিপ্রেজেন্টেশন দরকার হয়, শুধু সংখ্যা লঘুরাই সেখানে পড়তে হবে। ইংরেজ সরকার সেটা মেনে নিয়েছিল। এই যে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনের রাজনীতি ভারতবর্ষকে এখনো চালিত করছে। এই যে রিজার্ভেশনের যে রাজনীতি তিনি শুরু করেছিলেন, ভারতবর্ষ এখনো তাতে চালিত হচ্ছে। সেই রিজার্ভেশনের রাজনীতি আমরা করিনি এতদিন, আমাদের চলে গেছে ওবিসি, আমাদের সেই রাজনীতি করতে হবে। এই রিজার্ভেশন যদি হয়, হওয়ার ফলে আমাদের এখানে আমি রিপোর্ট দেখছিলাম, প্রায় আমাদের এখানে উচ্চ শিক্ষাতে প্রায় 1400 না কত ছিল উচ্চ শিক্ষায় টিচারের সংখ্যা, 10 বছরে সেটা বেড়েছে 3 গুণ বেড়েছে, 4500 মতো হয়েছিল। আমরা যদি হাজি পেয়ে আমরা দাঁড়াতে পারবো না, আমাদের আবার সেই জায়গাতে নিয়ে যাবো। অর্থাৎ রাজনীতির এই যে চৌহদ্দি, সেটা মুসলমানরাই ঠিক করেছিল, মুসলমানরা এখন ছেড়ে দিয়েছিল। মুসলমানদের ভারতের রাজনীতির চৌহদ্দি আবার ধরতে হবে। বেশ তার জন্য কাজ করছে তারা। অনগ্রসর শ্রেণী ন্যায় মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি করেছে, তারা চেষ্টা করছে। আমার সময় মধ্যে শেষ হয়ে গেছে, আমি কয়েক মিনিট নেব। তার কারণ হচ্ছে এখনকার রাজনীতিতে মুসলমানদের কি ভূমিকা। আমরা যদি দেখি তখনকার ভূমিকাটা ছিল, আমি একদম প্রথমেই বলেছিলাম যে কমিউনিটি তার কি থাকতে হবে, তার পেছনে মানুষের থাকতে হবে চেতনাযুক্ত মানুষ, এবং সেই চেতনার পরিমাণ এমন হবে তারা নিজেদের স্বার্থের জন্য, অর্থাৎ কমিউনিটির স্বার্থের জন্য নিজের স্বার্থকে তারা বিসর্জন করতে পারবে। সেটা নেই আমাদের। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের কমিউনিটি যেভাবে সামাজিক যে চেঞ্জ হয়েছে, সোশ্যাল চেঞ্জ যেগুলো হয়েছে, তার ফলে সেই কমিউনিটি আমাদের নেই। আর আমি বলেছিলাম
এই যে ইংরেজ আমলে তারা করতে পেরেছিল কি কারণে, তাদের একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করতে পেরেছিল, অর্গানাইজেশন করেছিল তারা। আমির আলী এমন অর্গানাইজেশন করেছিলেন যে 1773 সালে 82 সালের তাদের যে কলকাতায় কনফারেন্স হয় সেখানে 800 মেম্বার তখন তাদের মেম্বার। কংগ্রেসের মধ্যে তখন 85 সালে কংগ্রেস তৈরি হয়েছে, অত মেম্বার তখন প্রায় ছিল না। তো তারা সেই অর্গানাইজেশনটা যেখানে মানুষ কথা বলতে পারে, আলোচনা করতে পারে, করে একটা সিদ্ধান্ত নিতে পারে, সেই জিনিসটা তারা তৈরি করতে পেরেছিলেন। আমরা স্বাধীনতার পর থেকে মুসলমানদের সেইটা নেই প্ল্যাটফর্ম। সেই জন্য আমরা কি করি, আমরা বলি কোন দল আমাদের বাঁচাবে, আমরা মনে করি কোন বিপক্ষ দল পার্লামেন্টে ভোট দিয়ে আমাদের ওয়াককে বাঁচিয়ে দেবে, আমরা মনে করি কোন সুপ্রিম কোর্টের জাজ সে মুসলমানদের পক্ষে হয়ে এটা বাঁচিয়ে দেবে। আমরা এটা মনে করি যে আমরাই এটা করব, আমাদের এটা অধিকার। এই অধিকার বোধ যদি সব মুসলমানের জাগে তাহলে দেখেন কোনো এটাকে আটকাতে কোনো বেগ পেতে হয় না। সেটা আমরা হারিয়েছি, আমরা অর্গানাইজেশন করা হারিয়েছি, আমাদের চেতনা হারিয়েছি। এইগুলো যদি মুসলমানরা, বাঙালি মুসলমান তৈরি করতে পারে, তারা তাদের রাজনীতিতে আবার পুনঃপ্রতিষ্ঠা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই পরে অপেক্ষা না করছে, সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা অতিরিক্ত কথা বলতে চাই না, আমি এখন ডক্টর আনোয়ার সাদাতকে অনুরোধ করছি তার কথা বলার জন্য। তিনি মূলত আমাদের কালচারাল ক্রাইসিস, সাংস্কৃতিক সংকট নিয়ে মান করবেন। আনোয়ার আমাদের অস্তিত্বের আইডেন্টিটি ক্রাইসিস, ঐতিহ্য সংকট নিয়ে কথা বলবেন। আমি বলি আমি এই জগতের সোশ্যাল সায়েন্স জগতের লোক নয়, মেডিকেল ফিল্ডের লোক। তবুও বিভিন্ন সূত্রে বা গত বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন সোশ্যাল অ্যালায়েন্সের সঙ্গে ব্যক্তিগত আগ্রহ হোক বা বিভিন্ন কারণে হোক বিভিন্ন সময় যোগাযোগ হয়, বা স্বাস্থ্যক্ষেত্রেও বিভিন্ন সমস্যার জন্য সেটাও একটা কারণ, তাদের সঙ্গে আমার যোগাযোগ হয়, বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য তারা যোগাযোগ করে, সেই সূত্রে তাদের সঙ্গে আমার পরিচয়। আরো অনেক কারণ আছে। তো সেখান থেকেই আমাকে এখানে ডাকা হয়েছে। জানি না আমি আপনাদের সামনে কতটুকু আমার কথা তুলে ধরতে পারবো। এখানে কাজী সাহেব একটা কথা বলেছেন, আমাদের মূলত সংকট খালি আমাদের দেশের নয় বা আমাদের মুসলিমদেরও নয়, এটা সমগ্র মানুষেরই, সমগ্র মানব জাতিরই। যে কোনো দেশে যেখানেই থাকুক, সংখ্যালঘু হিসাবে থাকুক কি সংখ্যাগুরু হিসাবে থাকুক, প্রধানত তিনটে কনসার্ন থাকে। একটা হচ্ছে আইডেন্টিটি, একটা হচ্ছে সিকিউরিটি, একটা হচ্ছে ইকুইটি। আইডেন্টিটিটাই যেটা বললেন, আইডেন্টিটি বা আমাদের পরিচিতি সত্তা, আমাদের সিকিউরিটি নিরাপত্তা, আর আমাদের ইকুইটি মানে আমাদের সমতা। তিনটা জিনিস যদি আমরা এনশিওর করতে পারি বা স্টেট যদি আমাদের এনশিওর করতে পারে, তাহলে কোনো মানুষেরই কোনো চিন্তা থাকবে না, এত সংখ্যা, এত ঝামেলা। তাহলে এই সমস্যাটা হচ্ছে কোথায়? এবার এই আইডেন্টিটি প্রশ্ন এখানে যেহেতু এমফাসাইজ করতে বললেন, আমাদের আইডেন্টিটি ব্যাপারটা অনেকটাই জটিল, বা জটিল না বলে বলা যায় বহুমাত্রিক। বিশেষ করে আমরা যারা বাংলায় আছি, অনেকগুলো পরিচিত কথা কাজী সাহেব বললেন, আমরা বাঙালি অ্যাজ এ হোল। একদিকে যেমন বাঙালি, অ্যানাদার সাইড আমরা মুসলিম, অ্যানাদার সাইড ভারতীয়। তো এই বহুমাত্রিক যে পরিচিতি আমাদের মধ্যে সেই সবকটাই আছে, কিন্তু এই পরিচিতিগুলোর মধ্যে আমরা যে একটা সামঞ্জস্য করে আমরা নিজেদের জীবন চর্চা বলুন, ধর্ম চর্চা বলুন, বা আমাদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে চর্চা, সেটার যথেষ্ট অভাব আছে। এই সমস্ত পরিস্থিতিগুলোকে একটা আমাদের মধ্যে অ্যাকোমোডেট করা, সেইটার জন্য যে সাংস্কৃতিক চর্চা বা যে ধরনের চিন্তা ভাবনা আমাদের সোসাইটিতে দরকার, সেটার অভাব আছে। এই অভাবেরও অনেক কারণ আছে, কারণ কিছু মতাদর্শিক ব্যাপার আছে। এখানে সবসময় মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা ধারণা তৈরি করা, যে তুমি এইটা হলে এই নয়, ওইটা হলে ওই নয়, বাঙালি হলে ওই নয়, ওই হলে ওই নয়। এই মিউচুয়ালি এক্সক্লুসিভ ধারণাটা সাধারণত বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে একটা দীর্ঘ হিস্টোরিক্যাল প্রসেস ধরে। যারা হিস্ট্রি স্টুডেন্ট তারা ভালোভাবে জানবেন। আরো হিস্টোরিক্যাল প্রসেস হোক, একটা কালচারাল প্রসেস হোক, এটা যারা আধিপত্যবাদী আমাদের এই রিজিয়নে বা এই দেশে, তারা এমনভাবে একটা চাপিয়ে দিয়েছে, আমরাও সেই প্রশ্নের মধ্যে দিয়ে এখনো ঘুরপাক খাচ্ছি। তো এই একটা ব্যাপার, এটা একটা আইডিওলজিক্যাল আমাদের ক্রাইসিস। আর একটা হচ্ছে সাংস্কৃতিক কথাটা যেটা বলছিলাম, সাংস্কৃতিক ক্রাইসিসও আছে। এই সমস্ত আইডেন্টিটিকে উপস্থাপন করবে বা সেটাকে আত্মস্থ করার মতো যে সাংস্কৃতিক উপাদানগুলো, সেগুলো আমাদের সোসাইটিতে যথেষ্ট অভাব আছে। উভয় দিক থেকেই একটু এক্সট্রিম মানে ওপিনিয়নের লোক পাওয়া যায়। মানে এই যেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ কথাবার্তা বলে, এই হলে এই করা যাবে না, ওই হলে করা যাবে না, এই একটা ব্যাপার আছে। সেই ব্যাপারগুলো একমাত্র সামাল দিতে পারে বা এই ব্যাপারগুলো সব সমন্বয় সাধন করে চলার জন্য আমাদের এই বেস বা এই ধরনের একাডেমিক বা কালচারাল প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোনো উপায় নেই। এবার এই প্ল্যাটফর্মগুলো থেকে যদি আমরা মানে একটা প্রোডাকশন, একটা কোম্পানি যেমন তার পণ্য প্রোডাক্ট করে, আমাদের এই অর্গানাইজেশনগুলোর মধ্যেও আমরা কি প্রোডাকশন করতে পারি, আমাদের সোসাইটি কি দিতে পারে? একটা কালচারাল ফিল্ডে একটা পত্রিকা, ম্যাগাজিন, নিউজ পেপার বা ইদানিং সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্রোডাক্ট বলতে পারেন, ওয়েবসাইট হোক, যাই হোক, তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পিছিয়ে আছি আর কি।
আজকে যদি দেখেন আমাদের পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠী, আমাদের মাত্র একটা দুটো বলা যায়, একটা চলছে কিনা জানি না, একটা মাত্র নিউজ পেপার, সাপ্তাহিকও কয়েকটা, মান্থলি ম্যাগাজিনও খুব কম, ঈদ সংখ্যা কিছু বেরোয়, কিন্তু কমিউনিটির নাম্বারের দিক থেকে এই সংখ্যাটা মোটেই সন্তোষজনক নয়। এটার কারণ আমি দেখছি, আমি ব্যক্তিগত লেভেলে মানে নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতাই বলছি, এটা হয়তো সবার সঙ্গে নাও মিলতে পারে বা রিজিয়ন ভিত্তিক হতে পারে। আমাদের এই যে নিউ জেনারেশন আসছে, আমাদের সাইফুল্লাহ সাহেব আছেন, কাজী সাহেব আছেন, তাদের জেনারেশনটা আমাদের অনেক সিনিয়র। আমাদের জেনারেশনের লোকজনের মধ্যে সোশ্যাল অ্যাওয়ারনেস, যেটা শিক্ষার হারটা বেড়েছে, চাকরির হার বেড়েছে, কিন্তু নিজের কমিউনিটির জন্য এই সমস্ত যে চর্চা করা বা এই কালচারাল ফিল্ডে একটু এনগেজমেন্ট হওয়া, মানে এই জিনিসটা কিন্তু খুব একটা পারেনি। যদিও এত গত 10-15 বছর কি 20 বছরে অসংখ্য মিশন স্কুল হয়েছে এবং হায়ার এডুকেশনের সংখ্যা বেড়েছে, কিন্তু এই দিকটা মোটেই সন্তোষজনক নয়, বরং মনে হয় যেন খারাপ হচ্ছে। আমাদের জেনারেশনের খুব কম লোকই জানি যারা এই সমস্ত পত্রপত্রিকায় লেখালেখি করে, একাডেমিক কাজ তো ছেড়েই দিন, বা ভালো কোনো প্রেসে বা কোনো টিভিতে গিয়ে ডিবেট করতে পারে, এই স্কিলগুলো আমাদের একদমই প্রায় নেই বা একদম কম। আমাদের জেনারেশন আগে এনারা বলে অনেক গতি বলুন বা কলম তো ছাড়া গতি বা সাপ্তাহিক যেগুলো বেরোয়, তাতে অধিকাংশ যে লেখা দেখি তাদের সিনিয়র মানুষজনই বেশি, কিন্তু তারপরে বোধহয় এই জিনিসটা গ্যাপ হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে যে বিশেষ করে আমাদের যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা এই টেকনিক্যাল ফিল্ডে যারা আছে, তাদের ক্ষেত্রে তো চর্চার অবস্থা আরো খারাপ। এই সমস্ত চর্চার মধ্যে তারা তো নেই, সেটা তো ছাড়ুন, মানে এই সমস্ত জিনিসগুলো বোঝেন না ঠিক করে। তো এই ব্যাপারটা আমাদের খুবই মানে ভাবতে হবে আর কি। এটা হ্যাঁ, একটা যেটা বলছি যে গত পরবর্তী সময়ে NRCCA যখন হলো, তার পরবর্তী সময়ে একটা কিছুটা হলো এই অবস্থাটা খানিকটা হলো পরিবর্তন খানিকটা দেখা যাচ্ছে আর কি। এবং সেই সোর্সই আমার সঙ্গে বেসের বা অন্যান্য সংগঠনের পরিচয়। সেই সময় একটা বাঙালি মুসলিম বলুন বা গোটা ভারতীয় মুসলিমদের মধ্যে একটা নিজস্ব আত্মগুলব্ধি বা আত্মসচেতনতা, সেটা একটা খানিকটা দেখা গেছে এবং সেখান থেকে একটা জেনারেশন আমাদের হয়তো ওঠার চেষ্টা করছে, কিন্তু তবুও আমাদের সোসাইটিতে, বৃহত্তর সোসাইটিতে নিজেদের রিপ্রেজেন্টেশন, নিজেদের আর্গুমেন্ট করার যে দিকগুলো, সেগুলো কিন্তু খুব একটা পজিটিভ না। দ্বিতীয়ত আইডেন্টিটির আর একটা প্রশ্ন আসছে আমাদের, বিশেষ করে দেশে এখন রাইট উইং ফোর্স যেভাবে মাথা ছাড়া দিচ্ছে এবং তাদের যে আর্গুমেন্টগুলো, এবং সেই আর্গুমেন্টগুলো অ্যাপারেন্টলি খুবই মানে চমকপ্রদ আর কি। সেটা সেই সংশ্লিষ্ট সম্প্রদায়ের মানুষকে আকর্ষণ করারই মতো এমন কিছু কিছু কথা তারা বলে, যেমন অ্যাজ ইফ এরা 30% থেকে সব নিয়ে নেবে, হ্যাঁ, এরকম মানে এই আর করতে যাবে, একে থামিয়ে রাখতে হবে। ইভেন এই কথাই যারা বিদেশি রাজনীতি পছন্দ করে না, তারাও অনেকটা ইনফ্লুয়েন্সড। হ্যাঁ, সবাই যে একদম বিদেশি রাজনীতি করছে বা সবার মধ্যে কমিউনালিজম আছে তাও নয়, কিন্তু কিছু কিছু আর্গুমেন্ট এমন রাইট উইং থেকে দেওয়া হচ্ছে যে আর্গুমেন্টগুলো চ্যালেঞ্জ করাটা আমাদেরই করতে হবে। সেটা সেই সোসাইটির সেকুলার যারা আছেন তারা ঠিক করতে পারছেন না। হিস্টোরিক্যালি এমন কিছু দেওয়া হচ্ছে, মানে এমন কিছু তথ্য, অর্ধসত্য, মিথ্যা এমন কিছু দেওয়া হচ্ছে যে অ্যাপারেন্টলি তারা মনে করছে হ্যাঁ সত্যি এরা হয়তো পারলে আমাদের দেশের জন্য বিপজ্জনক। এই মুসলিম আইডেন্টিটিটাকে বা বাঙালি একটা তো আইডিওলজিক্যাল ইমেজ তৈরি করা হয়েছে, মানে মুসলিম মানে তাকে একটা সন্দেহ, একটা দৃষ্টিতে দেখা হবে। প্লাস হচ্ছে এতভাবে হিস্টোরিক্যালি হোক, কালচারালি হোক, ইদানিং তো আবার নানা রকম সব মুভি বেরোচ্ছে, এমনভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। তো এটা যে কোনো সাধারণ সাদা মনের মানুষ, আমরাও দেখছি আমাদের বন্ধু বান্ধব জগতে যারা আছেন, আপনারাও সবাই এই অভিজ্ঞতা সবাই আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, কলেজের, ইউনিভার্সিটি সব থাকে, দেখবেন কেমন সব কমেন্ট আসে। এবং এই কমেন্টগুলো দেখবেন যে ছেলেটা তার একটা সাদা মাটা ছেলে, যার কোনো মনে কোনো অন্যরকম কোনো বিদ্বেষ বা সেই ধরনের ছিল না, তারাও ইনফ্লুয়েন্স হয়ে গেছে। এটা কিন্তু খুবই ভয়ের ব্যাপার আমাদের, এবং এটা আমাদের জন্য সত্যি এক্সিস্টেন্সিয়াল মানে অস্তিত্বের সংকট আর কি। তো তাদের এমনভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে বিভিন্ন রকম হিস্টোরিক্যাল বা এই মুভি, নাটক, এবং এটা একটা খোলাখুলি বলে দেয় ভালো, অপবাদ এবং অভিযোগ দেওয়ার যে প্রবণতা আমাদের বিরুদ্ধে, এটা হিস্টোরিক্যাল। হ্যাঁ, এখনো রিসেন্ট বাংলাদেশ তাই দেখবেন এটা হিস্টোরিক্যালি হয়ে আসছে, এবং এই জিনিসটা আমরা খুব একটা গুরুত্ব দিইনি। এত পরিমাণে মিথ্যাচার, অপবাদ, অভিযোগ, এবং আপনি যদি একটা মিথ্যাচারের জবাব দেন আবার একটা করবে, এবং সে জানে যে এটা মিথ্যাচার, সেটা সেই পয়েন্টে থেমে গেল, আবার অন্য একটা করবে। এটা তো খুব মারাত্মক ধরনের রোগ দেখা যাচ্ছে। এবং তাতেও না হলে আপনার বিরুদ্ধে গল্প, উপন্যাস, নাটক, মানে ইমাজিনারি ভাবে আপনার এগেইনস্টে কমিউনাল একটা ম্যালাইজ একটা তৈরি হচ্ছে। তো এই জিনিসটাকে কালচারালি মোকাবিলা করা ছাড়া উপায় নেই। সবসময় ফ্যাক্ট চেক, ফ্যাক্ট ফাইন্ডিং, এইসব একটা উপায় আছে, কিন্তু একটা যে ফ্যাসিবাদ বা রাইট উইং যে ফোর্স, যেটা আমাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, তার যে ন্যারেটিভ, সেটাকে সবসময় ফ্যাক্ট দিয়ে মোকাবিলা করা যাবে না। কিছু সময় কালচারাল অ্যাঙ্গেল থেকে, লিটারেচার, মুভি, এসব দিয়েও মোকাবিলা করতে হবে। এই সমস্ত জিনিসগুলো আমাদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে। আপাতত এটুকুই বলার ছিল। ধন্যবাদ।
বুঝতেই পারছেন আলোচনাটা খুব জমে উঠেছে, কিন্তু আমাদের সময় খুবই কম। আমি এখন ইকরামুল হক শেখকে অনুরোধ করছি তার কথা বলেন। কালচারাল ক্রাইসিস নিয়ে এই অনুষ্ঠানের আয়োজক প্রেসের প্রতি কৃতজ্ঞতা, প্রাজ্ঞ সত্যিমণ্ডলী, শ্রদ্ধেয় মডারেটর স্যার এবং শুভানুধ্যায়ী সহবক্তাদের প্রতি শ্রদ্ধা, শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার কথা আপনাদের সামনে রাখছি। এখানে যে বিষয়টা ইংরাজিতে আছে তার মানে কিছুটা আমি হয়তো ছুঁয়ে যাব। তো আমার এই আলোচনার প্রথমে কিছু ছবি আপনাদের সামনে রাখছি, সেগুলো দেখানো হবে না কিন্তু দেখতে পাবে। প্রথম ছবি, কারণ এই কারণে ছবিটা জরুরি যে বাঙালি এবং তার সংস্কৃতি এবং তার পরিচিতি আগে সে বাঙালি হলো কিনা সেটাও একটু ভেবে দেখা দরকার। তার জন্য আমাদের এই রাজ্যে সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান যদি বলি তাহলে সেটা হচ্ছে দুর্গাপূজা, এবং সাহিত্যের সঙ্গে সংস্কৃতির সম্পর্ক খুবই জটিল এবং সেটা খুবই প্রমাণিত সত্য। তো আমার ছবির প্রথমেই আমি 2017 সালের 6টি শারদীয় পত্রিকার লেখক তালিকার পুঙ্খানুপুঙ্খ স্ট্যাটিস্টিক্স করেছি। সময় কম থাকার জন্য শুধু উল্লেখ করি যে এই 6টি পত্রিকার মধ্যে উপন্যাস প্রকাশিত হয়েছিল 30টি, গল্প ছিল 111টি, কবিতা ছিল 315টি, প্রবন্ধ ছিল 113টি, অন্যান্য রচনা ছিল 42টি। অর্থাৎ এই 6টি শারদীয় সংখ্যা টোটাল রচনা ছিল 611টি। তার মধ্যে মুসলমান সমাজ থেকে যারা লেখক ছিলেন উপন্যাসে 2, গল্পে 4, কবিতায় 10, প্রবন্ধে 2, অন্যান্য রচনায় 0। অর্থাৎ যদি পার্সেন্টেজ করি 611-র মধ্যে 18, অর্থাৎ প্রায় 3%। দ্বিতীয় ছবিতে যাই, 2023 সালেও আমি একটা পরিসংখ্যান করেছিলাম। সেখানেও 14টি উপন্যাস, 21টি গল্প এবং 60 জন কবির কবিতা, 11টি প্রবন্ধ নিবন্ধ ও 8টি অন্যান্য রচনার মধ্যে মুসলমান সমাজের মাত্র গল্পকার ছিলেন আমিরউদ্দিন বিদ্যা এবং কবিতায় ছিলেন গোলাম রসুল ও তৈমুর খান। দ্বিতীয় ছবিতে যাই, দ্বিতীয় ছবি হচ্ছে আমাদের সাইফুল্লাহ স্যার একবার নিয়ে গেছিলেন, ওটা হচ্ছে আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদে। তো বঙ্গীয় সাহিত্য পরিষদে আমিও গিয়েছিলাম। তো ওদের একটা সাহিত্য সাধক চরিতমালা তারা প্রকাশ করেছে। আমার কাছে যে তথ্য আছে সেই সাহিত্য সাধক চরিতমালায় 178 জনের তারা ছোট ছোট জীবনী প্রকাশ করেছে। এখন ওটাকে খুবই সুন্দর, ওরা অনেকগুলোকে করে মলাটবদ্ধ করেছে, খুবই জরুরি জিনিস। সেই 178 জনের মধ্যে আমি নাম বলছি না, সময় যাবে, 178 জনের মধ্যে আমরা আছি 9 জন। তৃতীয় ছবি দেখি, বঙ্গীয় সাহিত্য পরিষদ খুবই নামকরা প্রতিষ্ঠান, এটা অস্বীকার করার কিছু নেই। তার বর্তমান সভাপতি বিশিষ্ট বুদ্ধিজীবী বারিকবরণ ঘোষ এবং চিত্রকর অনুপ রায় মিলে একটা বই লিখেছেন। বইয়ের নাম দিয়েছেন সেরা সেরা, তারপরে বাঙালি, তারপরে শতক। সেই সেরা বাঙালি শতক 100 জন বাঙালির ছোট্ট ছোট্ট জীবনী, ভালো জিনিস। তার মধ্যে আছেন মাত্র 6 জন। চতুর্থ দৃষ্টান্ত হচ্ছে, ধরুন এবিপি আনন্দ বা আনন্দবাজার তো বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আনন্দবাজারকে বাদ দিয়ে এ বঙ্গের হোক উভয় বঙ্গেরই বাঙালি সংস্কৃতি হতে পারে না। তাদের যে 2000 প্রত্যেক বছর তারা একটা করে এবিপি আনন্দ সেরা বাঙালি, আর সেই সেরা বাঙালিতে আমি 2018, 2015, 2014 এগুলো দেখেছি যে সেখানে কোনো বাঙালি মুসলমান কেন অন্যান্য কোনো মুসলমানেরই নাম সেখানে নেই। শেষ ছবি আমার এই যে আমাদের খুব নামকরা একজন ভাষাতাত্ত্বিক, তার
তিনি অবশ্যই আমাদের জন্য প্রণম্য, শ্রদ্ধেয়। তার একটা ছোট বই একবার আমি কিনেছিলাম, সেখানে তিনি 11টি বিভাগে বাঙালি সংস্কৃতির পরিচয় দিচ্ছেন। 11টি বিভাগে, বিভাগগুলি হলো ব্রাহ্ম ধর্ম, হিন্দু ধর্মের নবীন জাগৃতি, সংস্কৃত চর্চা, সাহিত্য, নবীন শিল্প পদ্ধতি, নাট্যশিল্প, রবীন্দ্রনাথ প্রবর্তিত বাংলা সঙ্গীত, সমাজ সংস্কার ও সংরক্ষণ, রাজনৈতিক আন্দোলন, জ্ঞান বিজ্ঞান, প্রত্নতত্ত্ব ও ইতিহাস। এই 11টি বিভাগে উনি 94 জন বাঙালিকে তাতে রেখেছেন। কোনো কোনো ক্ষেত্রে একই বাঙালি 2-3টা ক্ষেত্রেও আছে। সেই 94 জনের মধ্যে সৌভাগ্যবশত কোনো বাঙালি মুসলমান তাতে নেই। তাহলে এই দৃষ্টান্তগুলো আমাদের